তমজিৎ আর আমি ফিরছি এমন এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে, যা আমরা কোনো দিন কাউকে বলে বোঝাতে পারবো না। এও কি সম্ভব? অবিশ্বাস্যতায় ঘেরা কিছু প্রশ্ন আমাদের মনে যে অসম্ভব যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, এর থেকে মুক্তি পাওয়া আর সম্ভব নয়। প্রাণোচ্ছল তমজিৎ স্থির দৃষ্টিতে চেয়ে আছে। মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না তার। কিভাবে যে পালিয়ে এসেছি সেটা শুধু আমরাই জানি। ভয়, ভয়, বড় ভয়। সেই গলার স্বর এখনো আমার কানে ভাসছে। হ্যাঁ, ভাসছে আমার কানে। কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আজ আমরা হাজির হয়েছি বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে অবস্থিত একটা অদ্ভুত অনুভূতির গল্প নিয়ে। শ্রী সায়ন্তন ভট্টাচার্যের লেখা টুকরো চাঁদের রাত। 2019 সালের বইমেলায় সৃষ্টি সুখ প্রকাশনী থেকে প্রকাশিত যারা বিড়াল ভালোবাসে নামক একটি ছোট গল্পের বই থেকে এই গল্পটি নেওয়া। লেখক সায়ন্তন বাবু ও আমাদের বন্ধু অদিতিকে বিশেষভাবে ধন্যবাদ এই গল্পটির অডিও রূপান্তর করতে দেওয়ার জন্য। আমাদের পরিবার এখন 22,000-এর। এখন গল্প পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীকে আমরা আন্তরিকভাবে ভালোবাসা ও শ্রদ্ধা জানাই আমাদের পাশে থাকার জন্য। বিশ্বাস রাখি আপনাদের প্রিয় চ্যানেল আপনাদের আরো বহু সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারবে। গল্পের সূত্রধার আমি, বরষা। গল্প পাঠে সুমন। অভিনয়ে বুলা রায়চৌধুরী, শুভদীপ, সৈকত, অভিজিৎ এবং সুমন। এডিট অ্যান্ড সাউন্ড এফেক্টসে সুমন। পোস্টার ডিজাইন কভারম্যান অভিব্রত। বিশেষ সহযোগিতায় নীল এবং অদিতি। সাউন্ড ডিজাইন করেছেন সন্দীপ। আমাদের স্টুডিও পার্টনার 25 FPS। গল্পটির সামগ্রিক পরিচালনায় সুমন এবং আমি, বরষা। তাহলে বন্ধুরা, আর দেরি না করে শুরু করছি আজকের গল্প টুকরো চাঁদের রাত। হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি গত 15 মিনিট ধরে। শেডের ধার থেকে রোদ আঁচিয়ে মুখে পড়লেও শীতকাল বলে অত সমস্যা হচ্ছে না। ঘড়ি বলছে দুপুর 3:15। আমাদের ট্রেন 3:40-এ। কিন্তু ট্রেন বা আমার পার্টনার কারুরই দেখা নেই। ফোনটা পরপর দুবার নিজের মনে বেজে যাওয়ার পরে বিরক্ত লাগতে শুরু করলো। এই কেমন ইরেসপন্সিবল। আমার স্কুলের বন্ধু তমজিৎ। প্রায় 2 বছর পরে আচমকাই ফোনে কথা, আর তারপর এই ঝটিকা সফরের প্ল্যান। আমি ঘড়ি, প্ল্যাটফর্মে শোয়া কুকুর, ঠান্ডা জলের দোকান, ডাস্টবিনের ময়লা দেখতে দেখতে যখন ধৈর্যের বাঁধ ভেঙে নিকুচি করেছে বলে ব্যাগটা কাঁধে নিতে যাব, ঠিক সেই সময় বাবু এক গাল হাসতে হাসতে হাজির হলেন। বেশ ফুলেছে ব্যাটা। গায়ের রঙও 2 পোঁচ মতো কালো হয়েছে। কিরে ভাই, কেমন আছিস বল? সালা পাংচুয়ালিটি বলে তো কিছু নেই তোমার। জব বাবা, বিশ্বাস কর ভাই। আচ্ছা বেশ, সরি, কিন্তু সত্যি বলছি আমার কোনো দোষই নেই এতে। আমি ওলাটাকে 1000 বার বললাম স্টেশনের সামনে নামাতে, আর কি সব ট্রাফিক বলে নামালো সেই পাড়ার মাথায়, আর ওখান থেকে এতটা হেঁটে আসতে হলো। উফ, 1 মিনিট। এই এই কি বলবি তো?
কটা বাচ্চা? 3:35, আর সেই 3:40 ট্রেন। তুই না মাইরি, সিরিয়াসলি বলছি, মানে স্কুল লাইফ থেকে সেই একই রয়ে গেলি। মানে এত চাপ নিয়ে তোর কি হয় বলতো? কি করিস এত চাপ নিয়ে? উফ, এই সর সর, ব্যাগটা রাখি, সর। একটু চা পেলে ভালোই হতো, বুঝলি? যাক, পাতে। ও হ্যাঁ, ভালো কথা, বলছি গরম জামা কাপড় সব বেশি করে নিয়েছিস তো? হ্যাঁ দেখ ভাই, এখন কিন্তু গ্রামের দিকটা না একদম হাড় কাঁপানো শীত পড়ে। এই শোন, আমার মামার বাড়ি না খড়গপুরে, ওইসব জ্ঞান না দিলেও চলবে। জ্ঞান দিতে এসছি। শীতকালে সন্ধে তাড়াতাড়ি নামে বলে ট্রেনটা পাঁশকুড়া ছাড়াতে না ছাড়াতেই চারদিক মোটামুটি অন্ধকার হতে শুরু করলো। আমি আর তমজিৎ দুই মক্কেল মিলে চলেছি মাধোপুরে। মামার বাড়ি খড়গপুরে হওয়ার সূত্রে স্টেশনটার নাম আমার জানা ছিল। ছোটবেলায় মামা বাড়ি যাওয়ার সময় লম্বা জার্নিতে আমি ক্লান্ত হয়ে পড়তাম, আর বারবার দেখতাম শ্যামচক কখন আসবে। শ্যামচক, বালিচক, মাধোপুর, চকপুর, খড়গপুর। শান্তি। মামা বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি বহুকাল। আজ তাই ভদ্রক যাওয়া ট্রেনটায় ওঠার পর থেকেই বেশ নস্টালজিক লাগছিল। সেই ছেলেবেলার মতো মেচেদার চপ, ছোট ছোট কাগজের বাক্সে ভরা সোনপাপড়ি। উফ, আমি আসলে সরকারি অফিসের পাতি ক্লার্ক, বিয়ে থাও করে উঠতে পারিনি এখন, তাই ঘুরতে যাওয়া হয় না বললেই চলে। এই মাধোপুরের প্ল্যান তমজিতেরই বানানো, একরকম জোর করেই বলা যায়। তমজিৎ হলো আমার স্কুলের বন্ধু, ছেলেবেলা থেকেই ডান পিটে বলে বদনাম ছিল ওর। স্কুল শেষ হলে আমি ঢুকলাম বাংলা গ্র্যাজুয়েশনে, আর তম গেল ইঞ্জিনিয়ারিং পড়তে বিষ্ণুপুরে। তারটা সেই সময় ছিঁড়ে গেলেও আমাদের দুই বন্ধুর মধ্যে কোনো উপায়ে যোগাযোগ মোটামুটি ছিলই। তারপর আচমকা একদিন শুনলাম তম নাকি বিয়ে করেছে। তারপর শুনলাম তম কোম্পানি বদলে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় চলে এসেছে। তারপর শুনলাম তম ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, তারপর তো সেদিনই আচমকা ফোন। আচ্ছা শোন, একটা দরকারি কথা আছে। আমরা পরশুদিন মাধবপুর যাচ্ছি। হ্যাঁ, ফাইনাল, ঠিক আছে? আরে কি বলছিস? আরে আমার ছুটি নেই, ছুটি নিতে হবে। আরে তুই ভাই ম্যানেজ কর, মোট কথা আমরা যাচ্ছি। হ্যাঁ, তা কোথায় থাকা হবে শুনি? আরে আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমার কলেজের বন্ধু মহিতোষ, ওর ওখানেই বাড়ি। আরে বাবা, আমার তো ছুটি নেই। গ্রামে ওদের বিরাট দোতলা বাড়ি। আর আর আসল কথা হচ্ছে, ওখানে গিয়ে খেজুরের রস দিয়ে মালটাল খাবো, দুদিন ধরে গ্রামটাম ঘুরবো, ব্যাস কি আনন্দ। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। না না, আমি কিন্তু পরে কোনো ভ্যানতাল শুনবো আরে না। তম, খেজুরের রস দিয়ে মদ খাওয়া বাদে আর কিছুতেই আমার বিশেষ আপত্তি ছিল না। এমনিও বেশ কিছু ছুটি জমে গেছিল। আসলে গ্রাম দেখার আলাদা কোনো উৎসাহ না থাকলেও এই শহরটা থেকে পালাতে ইচ্ছে করছিল গত বেশ কিছুদিন ধরেই, তাই হ্যাঁ বলে দিলাম। ট্রেনে যেতে যেতে তমই জানালো মহিতোষ অবিবাহিত, নিজের বিধবা মায়ের সাথে থাকে। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ক্যাম্পাসিংয়ে কোথাও চান্স না পেয়ে বেচারা বাড়ি ফিরে আসে। তারপর থেকে বাবার পুরনো হার্ডওয়্যারের দোকান চালিয়ে দিব্যি আছে। ট্রেন নারায়ণ পাকুড়িয়া মুরাইল ছাড়ালে তম আমাদের দুজনের জন্যই শাল পাতায় মোড়া মোচার চপ কিনল। আমাদের মাধোপুরে ঢোকার কথা 6:30 নাগাদ। এখনো বেশ কিছুটা সময় লাগবে, তবে বয়সের সাথে সাথে ধৈর্য বেড়েছে বলে ছেলেবেলার মতো সেই অস্বস্তিটা আর হচ্ছিল না। তমর সাথে গল্প করতে করতে বুঝলাম ছেলেটা বিশেষ একটা বদলায়নি। জীবনের উপর দিয়ে এত ঝড়ঝাপটা যে গেছে তা ওকে দেখলে বোঝার উপায় নেই। বরং ফ্রেঞ্চ কাটের ফাঁক দিয়ে প্রত্যেকবার দাঁতের পাটিগুলো বেরোলেই মনে হচ্ছে এই লোকটাকে হারানো ঈশ্বরেরও অসাধ্য। আমরা দুজন যখন ফাইনালি মাধোপুর নামলাম, চারিদিক ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। একটা টিম টিম করে কুপি জ্বলা চায়ের দোকানে দুজন দাঁড়িয়ে চা খাচ্ছি।
কারণ মহিতোষ তখনও এসে পৌঁছতে পারেনি। মহিতোষের বাড়ি যেখানে সেই জায়গাটার নাম পলাশগ্রাম। দোকানদার বলল রিক্সাতে নাকি 20 মিনিট মতো লাগবে। তাই আরও 10 মিনিট প্ল্যাটফর্মের এদিক ওদিক ঘুরে মশা মেরে বাপুচিকে খেয়ে সময় কাটানোর পরে অবশেষে একটা মান্ধাত্তার আমলের ধ্যারে সাইকেলে মহিতোষ এলো। একে আমি কোশমিনকালেও দেখিনি। দুই পুরনো বন্ধুর মধ্যে কোলাকুলি, খিস্তিখাস্তা, হাসাহাসি আর কে কতটা পাল্টেছে এই সব গালগল্প শেষ হলে তমজিৎ আমার সাথে মহিতোষে আলাপ করিয়ে দিল। মহিতোষের রুগ্ন মুখ, সরু ফ্রেমের চশমা আর হালকা টাকের সাথে মোটা পুরুষ্টু গোঁফখানা একেবারেই মানানসই নয়। যা হোক, আলাপচারিতা শেষ হলে আমি আর তমজিৎ রিকশায় উঠলাম, আর মহিতোষ আমাদের সাথে সাথে সাইকেলে চলতে থাকলো। মহিতোষ তমর বন্ধু, আমার নয়। ফলে জার্নির শুরু থেকেই দুজন আমাকে একেবারে উপেক্ষা করে আড্ডা শুরু করলো। মনে হলো ভুল করেছি, যার জন্য ছাত্র বয়সে আমি কোনোদিন দুটো গ্রুপের বন্ধুকে একসাথে করতাম না। দুজনের মধ্যে কোনো একজন যে বোর হবে সেটাই তো স্বাভাবিক। আমি অগত্যা প্রাকৃতিক সৌন্দর্যে মনোনিবেশ করলাম। অন্ধকার রাস্তাঘাট, এদিকটায় জনবসতিও তেমন নেই। কাঁচা রাস্তার মধ্য দিয়ে কচ্ছপের মতো মন্থর গতিতে আমাদের রিক্সা হেলে দুলে চলেছে। দুদিকে ফাঁকা মাঠ, তাদের দিগন্তে কমলা বিন্দু দেখে বোঝা যায় ওদিকে লোকজন থাকে। তমজিৎরা তাদের সেকেন্ড ইয়ারের কোনো এক স্যারের গল্প শুরু করলে রিক্সাটা বাঁদিকে টার্ন নিল, আর সাথে সাথেই দেখলাম জায়গাটা যেন আরও নির্জন হয়ে গেল। এখন আর মাঠঘাটও নেই। আমাদের দুদিকে চওড়া খাল, যার জল শীতের ঠান্ডায় শুকিয়ে হাঁটুতে এসে ঠেকেছে। আর তারপরে ঘন জঙ্গল। গলিটায় ঢোকার সাথে সাথে শীতটাও যেন একটু বেড়ে গেল খানিক। আমার ফুল হাতা সোয়েটার ভেদ করেও ঠান্ডা হাওয়া ঢুকে হাড় কাঁপিয়ে দিচ্ছে। আর কতক্ষণ? হ্যাঁ রে মহিতোষ, এই বলছি এই জঙ্গলের সাইডটায় যাওয়া যায়? হ্যাঁ, কেন বলতো? একটা ভাঙা মন্দির আছে। আগে গ্রামের ছেলেপুলে সব নেশা ফেশা করতে যেত, পরপর পুলিশ রেড খেয়ে এখন আর কেউ যায় না। কে বলে মন্দিরটা নাকি ভুতুড়ে। বুঝিসই তো, গ্রামের লোকজন সব কুসংস্কারের ডিপো। মহিতোষদের বাড়িটা দোতলা, দেওয়ালে কোনো রং নেই। বাইরেটার বেশ কিছু জায়গা সিমেন্টের, আর বেশ কিছুটা জায়গায় শুধু লাল ইট বেরিয়ে আছে। ঘর সারানোর কাজে হাত লেগেছে বুঝলাম। মামা বাড়ির মতো এখানেও দেখলাম আসল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা পাতকুয়ো, আর সেটা সংলগ্ন বাথরুম। ভাগ্যে শীতকালে বেশি জল লাগে না, নইলে এই ঠান্ডায় বাথরুমে আসা অসাধ্য হয়ে যেত। রাত তখন 8টা মতো বাজে। আমরা তিনজন গ্রামের বাজারে এসেছি। বাজার বলতে একটা চায়ের দোকান, দুটো চপের দোকান আর ওই 2-3টে খুচরো স্টেশনারি, ব্যাস। আমি চায়ের কাপটা হাতে নিয়ে একটা চৌকিতে বসে অন্ধকারে জোনাকি দেখছিলাম। আমার থেকে একটু দূরেই তম আর মহিতোষ সিগারেট ফুঁকছে আর নিজেদের মধ্যে মদ কেনার প্ল্যান বানাচ্ছে। এই চায়ের দোকানটায় বিশেষ ভিড় নেই, আসলে ঠান্ডায় কেউ বেরোতেই চাইছে না। স্টেশনারি দোকান কয়েকটা বাদে বাজারের সমস্ত আলো কমলা বাল্ব বলে গোটা জায়গাটা কেমন মায়াবী লাগছে। আমি একটা সিগারেট ধরিয়ে দোকানের পিছনের দিকটায় চলে গেলাম। সেখানে একটা ছোট ডোবা, আর তারপরেই অনেকটা ঝোপ, আর তার পেছনে একটা রাস্তা পেরিয়ে আবার লোকজনের বাড়িঘর। অনেকক্ষণ ধরেই ডোবার জলে একটা ঝুপঝুপ আওয়াজ হচ্ছিল। একটু পরে বুঝলাম সেটা আমার দিকেই এগিয়ে আসছে। শব্দটা যখন আমার চোখের সামনে এসে থামল, বুকটা কেমন
ধক করে উঠল। আমার ঠোঁটের সিগারেট ঠোঁটেই পুড়ছে। দেখলাম একটা শেয়াল। উফ। সোনালি গায়ের নিচের দিকটা ডোবার পাঁকে কালো হয়ে আছে। তার নজর আমার দিকেই। আমি এর আগে এত কাছ থেকে কোনো দিন শেয়াল দেখিনি। খুব ছোটবেলায় দু একবার ঘুম থেকে উঠে শুনতাম পাশের বাড়ির পিসি বলছে রাত্রে নাকি শেয়াল এসে কাঁঠাল খেয়ে গেছে। ব্যাস ওইটুকুই। আমার খুব একটা ভয় লাগলো না। শেয়ালটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর গা ঝাড়া দিয়ে উল্টো দিকের অন্ধকারে মিলিয়ে গেল। এই এই ভাই, শেয়াল দেখলাম। তো শালা বাঘ দেখিসনি তো? আরে এইখানে শিয়াল থাকবে না তো কোথায় থাকবে ভাই? এটা কি তোর কলকাতা পেয়েছিস? এখানে গুচ্ছ গুচ্ছ শিয়াল আছে। আর বেটারা কুকুরদের সাথে কীভাবে দোস্তি করে নিয়েছে, বছরের পর বছর দিব্যি আছে। আমি কি বলবো ঠিক বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে আমরা তিনজন রিক্সা করে পাশের গ্রাম থেকে মদ এবং ছোলা বাদাম মাখা নিয়ে বাড়ি ফিরলাম প্রায় রাত 9:30 নাগাদ। মহিতোষের মা ততক্ষণে চলে এসেছেন। আমরা যখন এসেছিলাম কাকিমা তখন দোকানে ছিলেন। মহিতোষ বলল দোকানে ওই থাকে, তবে মাঝে মাঝে কাজ পড়ে গেলে দোকানের ভার কাকিমার হাতে পড়ে। মহিলা শ্যামলার মধ্যে সুন্দর মুখশ্রী, তবে মহিতোষের সাথে তেমন একটা মিল নেই। ডিনার করতে বসে লক্ষ্য করলাম আমার মাথায় সেই ভূতের গল্পটা আটকে আছে। হ্যাঁ রে মহিতোষ, ওই সন্ধেবেলায় আসার সময় তুই বলছিলি না ওই জঙ্গলটায় কি ভূত ফুত আছে, কি কেস বলতো? ওটা ফালতু। আরে গ্রামে যেমন থাকে ওই ফোকলোরের মতো। তবে শুনতে বেশ ভালো লাগে বুঝলি। রাতে বলবো। কি ব্যাপার বলতো? আরে আমাদের গ্রামের গল্প কথা গো মা। আসার সময় ওদের ওই জঙ্গলের মন্দিরটার কথা বলছিলাম। ও, এসব নিয়ে কথা না বলাই ভালো। ওহ মা, তুমিও না। আরে এই, তোদের তো জিজ্ঞেস করতেই ভুলে গেলাম, আমাদের বাজারটা কেমন লাগলো সেটা বল। এরপর ডিনারের কোনো আলোচনাই আমার কানে ঢুকলো না তেমন। তম আর মহিতোষ বেশিরভাগ সময় কলেজ লাইফের গল্প নিয়ে বকবক করে যাচ্ছে। তারপর রাত 10:30 নাগাদ আমরা তিনজন দোতলায় মহিতোষের ঘরে গিয়ে বসলাম। আজ প্রচণ্ড শীত। সবাই সোয়েটারের সাথে মাফলার পেঁচিয়ে লেপের ভেতর ঢুকে বসে আছি। ঘরে একটা আবছা হলুদ বাল্ব জ্বলছে। জানলা দরজা সব বন্ধ বলে বাইরের কোনো আওয়াজ আসছে না। তবে খুব মন দিয়ে শুনলে বোঝা যাবে পাশের গ্রামে কীর্তন হচ্ছে। মদের গ্লাসে চুমুক দিয়ে মহিতোষ বলতে শুরু করলো। তাহলে গল্পটা শুরু করা যাক, কি বলিস? আজ থেকে বহু বছর আগের কথা বুঝলি। মানে তখন জমিদার আমল চলছে। পলাশগ্রামের জমিদার বাড়িতে একদিন 7 সকালে দারোয়ানরা এসে জমিদারকে ডাকতে শুরু করলো। কি ব্যাপার না, গ্রামে একজন ত্রিকালজ্ঞ তান্ত্রিক মহারাজ এসেছেন। পলাশগ্রামের ভবিষ্যৎ নাকি বিপন্ন। সেই তান্ত্রিক জমিদারের বাড়িতে এসে প্রথমে একটা হাড় বার করলেন এবং সেটা নিয়ে উঠোনময় ঘুরে বেড়াতে লাগলেন। তারপর বললেন, শোন, আমি গত 7 বছর ধরে পিশাচের আরাধনা করি। বেশ কিছুদিন ধরে একটা দানবকে আমি তাড়া করে আসছি। সেই গয়া থেকে। সে যে গ্রামেই যায় কলেরার মরক লাগিয়ে গ্রামকে গ্রাম গিলে ফেলে। সে এসে গেছে তোর গ্রামে, লুকিয়ে আছে আমাদেরই মধ্যে। আমি গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমি গন্ধ পাচ্ছি। জমিদার তো ভয়ে অজ্ঞান হওয়ারই জোগাড়। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, তাহলে চল বাবা,
বাবা উপায়? তোর গ্রামের সীমান্তে একটা কালবৈরবীর মন্দির আছে না? কিন্তু ওখানে তো আর পুজো হয় না বাবা। ওই ওই কালবৈরবী পারবে একে মারতে। হ্যাঁ, ওই কালবৈরবী পারবে একে মারতে। দানব মারা মানুষের কাজ নয়, পারলে পারলে দেবতাই পারবে। আর আর 3 দিন পর একাদশী, টুকরো চাঁদের রাত। ওই দিন আমি ওই কাল ভৈরবী মূর্তিতে প্রাণ স্থাপন করব। ভয় পাস না, ভয় পাস না। মা মা আমাদের সবাইকে রক্ষা করবে, সবাইকে রক্ষা করবে। ভয় পাস না, ভয় পাস না। নির্দিষ্ট একাদশীর সন্ধে থেকেই চারিদিক কালো করে ঝড় এলো, আর সাথে ভয়ানক বৃষ্টি। জমিদার সাথে কয়েকজন লিঠিল নিয়ে যেতে অনুরোধ করলেও তান্ত্রিক পাত্তা দিলেন না। তান্ত্রিককে মন্দিরের ভেতরে রেখে সবাই ফিরে গেলে তান্ত্রিক যজ্ঞের প্রস্তুতি শুরু করেন। বাতাসের বেগ তখন বেড়েই চলেছে, তার সাথে পাল্লা দিয়ে বৃষ্টির প্রকোপ। মন্দিরটা ছোট, লম্বাটে গোছে। সামনে একফালি বারান্দা, উপরে একটা ঘন্টা। এখন আর সেই ঘন্টাটা নেই, বুঝলি। সামনে একটা ছোট্ট বেদির উপর 1 মানুষ লম্বা কাল ভৈরবীর কালো মূর্তি। তান্ত্রিক প্রথমেই একটা মরার খুলিতে বেশ কিছুটা মদ ঢেলে খেয়ে নিলেন। তারপর যজ্ঞের কাঠগুলো একত্র করে তার উপর একটা মরা কাকের গলা কেটে রক্ত ঢেলে দিলেন। এত হাওয়ার মধ্যে আগুন জ্বললে হয়। সমস্ত আয়োজন শেষ হলে তান্ত্রিক ভৈরবী মূর্তির সামনে পদ্মাসনে বসলেন। মূর্তি আর তান্ত্রিকের মাঝে ছোট্ট একটা যজ্ঞের বেদি। কাঠগুলো জলে ভিজে যাচ্ছে। বেশ কসরতের পরে যজ্ঞের আগুন জ্বললে তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করলেন। বৃষ্টির ঝমঝম, মেঘের গর্জন, বাজ পড়ার আওয়াজ ছাপিয়ে সেই মন্ত্রোচ্চারণ চারিদিকে ছড়িয়ে পড়ল। খুলিতে ক্রমাগত মদ এসে পড়ছে। তান্ত্রিকের অবশ লাগছে। মন্ত্রপাঠ প্রায় শেষ হতে চলেছে তখন। এমন সময় আচমকা একটা দমকা হাওয়া এসে প্রায় নিভু নিভু আগুনটাকে নিভিয়ে দিল। তান্ত্রিকের চোখের সামনে লাল জোনাকির মতো উড়তে থাকা আগুনের টুকরো ছাড়া আর সব কিছুই তখন অন্ধকার। মা তুই এলি? হ্যাঁ মা, মা তুই কই কই মা? তান্ত্রিক উঠে দাঁড়ালেন। বৃষ্টির জোর বেড়েই চলেছে। একটু দূরে কোথাও বাজ পড়ল। তান্ত্রিক আরো 2-3 বার ডাকাডাকি করার পর আচমকা থমকে গেলেন। ভয়ে বুক কেঁপে উঠল তান্ত্রিকের। তার ঠিক মাথার পেছন থেকেই নারী কণ্ঠটা এসেছে। বেশ ভারী সেই গলা। কানে তালা লাগিয়ে দেওয়ার মতো একটা বাজের আওয়াজের সাথে সাথে তান্ত্রিকের চোখের সামনে কিছুটা আলো হয়ে উঠল। যজ্ঞের আগুন নিভে গেছে। বেদিটা ফাঁকা। কাল ভৈরবীর মূর্তি নেই। তান্ত্রিক ভয়ে কাঁপতে কাঁপতে পেছন ফিরলেন। অন্ধকারের মধ্যেও বোঝা যাচ্ছে কেউ তার একদম সামনে এসে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে এই দুর্যোগের মধ্যেও। আর একটা বাজ। তান্ত্রিক দেখল তার মুখের একদম সামনে কাল ভৈরবী হাসি মুখে তাকিয়ে আছে, কিন্তু সেই হাসিটার মধ্যে কোনো দেবত্ব নেই। যেটা আছে সেটাকে শয়তানি বলে।
পরের দিন সকালে জমিদারের লোকেরা তান্ত্রিককে খোঁজ করতে গিয়ে দেখল মন্দির লণ্ডভণ্ড হয়ে রয়েছে, চারিদিক রক্তে ভেসে যাচ্ছে, আর যজ্ঞের কাঠকুঠোর মধ্যে তান্ত্রিকের মৃতদেহ পড়ে আছে, কিন্তু মুন্ডুটা নেই। আর কাল ভৈরবীর মূর্তি হাওয়া। মানে? আরে ঈশ্বরের জায়গায় ওই দানবী কাল ভৈরবীর মূর্তির ভিতর ঢুকে গেছিল সেদিন, এবার বুঝলি? আর এটাও সত্যি, জানিস তো, সে রাতে 3 দিনের মাথায় পলাশগ্রাম কলেরার মড়কে নিশ্চিহ্ন হয়ে যায়। লোকে বলে সেই কাল ভৈরবী, মানে ওই কাল ভৈরবী রূপী দানব, সে এখনো এই গ্রামেই লুকিয়ে আছে, আমাদেরই মধ্যে কোথাও। কি রূপে তা জানা নেই। লোকে এও বলে মাঝে মাঝে সে নাকি ওই মন্দিরে ফিরে আসে, নিজের পুরনো জায়গাতেই। মনের মধ্যে এক গাদা প্রশ্ন তৈরি হলো, কিন্তু মোহিতোসদের ততক্ষণে মৌতার ধরে গেছে। দুজন সম্পূর্ণ প্রসঙ্গ পাল্টে ফুটবল নিয়ে আলোচনা শুরু করলো, আর কিছুক্ষণ পরে দুজনেই ঘুম। আমি একা দেয়ালে হেলান দিয়ে আকাশ কুসুম ভাবতে থাকলাম, ওইখানে একবার না গেলেই নয়। আমার নতুন জায়গায় ঘুরতে এলে একদম ভালো ঘুম হয় না। শয্যাবিলাসীদের যা হয় আর কি, নিজের বিছানা ছাড়া শান্তি আসে না। তার উপর এমন একটা গল্প। আমি সারা রাত উসখুস করে ভোর 6টা নাগাদ গায়ে শাল চাপিয়ে বেরিয়ে পড়লাম। দেখলাম মেন গেট খোলা, কাকিমা উঠোনের এক প্রান্তে ঝাঁট দিচ্ছেন। কি ব্যাপার, এত সকাল সকাল? ঘুম হয়েছিল রাতে? হ্যাঁ কাকিমা, হয়েছে। নতুন জায়গায় একটু অসুবিধা হয়েছে বুঝতে পারছি। না না, সেরকম কিছু নয়। তা কোথায় চললে? এই একটু ঘুরে আসছিলাম, ওরা সব ঘুমোচ্ছে। আসলে কি বলুন তো, ভোর ভোর গ্রাম দেখার আলাদাই একটা আনন্দ আছে। আচ্ছা। আমি আর কথা না বাড়িয়ে হনহন করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আসার সময় জঙ্গলটা থেকে মহিতোষের বাড়ি রিকশায় 5 মিনিট মতো লেগেছিল, হেঁটেও কম বেশি ওরকমই সময় লাগবে। জায়গাটা চেনা না হলেও মহিতোষের ডেসক্রিপশন অনুসারে গেলে এমন কিছু সমস্যা হওয়ার কথা নয়। শীতের সকালগুলো অপূর্ব হয়, তার উপরে গ্রামের আবহাওয়া বলে সবকিছুই আরো ফ্রেশ লাগে। দেখতে দেখতে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। খালটা চওড়ায় 20 ফুট মতো হবে। রাস্তার এপার থেকে ওপারের জঙ্গল অবধি খালের উপর দিয়ে একটা মাটির সরু রাস্তা, সেখানে কোনো পায়ের ছাপ নেই। বুঝলাম এখানে সত্যিই কেউ আসে না। আমি পা বাড়াতেই আবার থমকে গেলাম। কালকের সেই শেয়ালটা, বা অন্য শেয়ালও হতে পারে, আমি অত বুঝি নাকি। যাই হোক, দেখলাম একটা শেয়াল আমার দিকে তাকিয়ে আমার পাশেই দাঁড়িয়ে আছে। এ আবার কোত্থেকে এলো? তবে দিনের আলোয় এখন আর অতটা অদ্ভুত লাগলো না। আমি 2-1 শুশু করে তাড়ানোর চেষ্টা করলেও শেয়ালটার মধ্যে পালানোর কোনো ইচ্ছে নেই। অগত্যা আমি হাল ছেড়ে হাঁটা লাগালাম, আর অবাক হয়ে দেখলাম শেয়ালটা আমার দিকেই এক দৃষ্টে তাকিয়ে খালটা পার করে ওদিকে গিয়ে উঠল। গায়ে আবার সেই 2-in-1 টেক্সচার। কিছুক্ষণ পরে আমি ওপারে এসে উঠলে শেয়ালটা আমায় ভালোভাবে মাপল, তারপর আলোর বেগে ছুটে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। আমি আর বেশি না ভেবে এগোতে থাকলাম। শীতকালে সাপ নেই, তবে পায়ে জোঁক লাগতেই পারে। আমার হাওয়াই চপ্পল ভেদ করে গাছ থেকে ঝরে পড়া শিশির মাখানো পাতারা ঢুকে মাঝে মাঝে সুড়সুড়ি দিচ্ছে। দেখলাম একটা সরু রাস্তা সোজা জঙ্গলের ভেতরে ঢুকেছে। প্রায় 2-3 মিনিট হাঁটার পরে
দূরে গাছপালার আড়াল থেকে মন্দিরটা চোখে পড়ল। ইট খসে পড়া একটা ছোট মন্দির, কোনো কারুকার্য নেই। সামনে আসার পরে জিনিসটা না সুন্দর লাগলো না ভুতুরে। সাধারণ একটা লম্বাটে কাঠামো, এমনকি আমি না জানলে এটাকে মন্দির ভাবতামই না। বেদিটার সামনে এসে গতকালের গল্পটা মনে পড়ে গেল। আচ্ছা, কাল ভৈরবী কিসের দেবী? গ্রামের দিকে পুকুর ডোবা বেশি থাকে। এখানেও দেখলাম মন্দিরটার পিছনে একটা বড় পুকুর। তেঁতুল গাছের পাতা পড়ে জলটার রং সবুজ হলুদ হয়ে রয়েছে। শেয়ালটাকে আর একবারের জন্য দেখলাম না। আমি আরও কিছুক্ষণ এদিক ওদিক ঘুরঘুর করে শেষ পর্যন্ত ফিরে এলাম। এই জায়গাটায় অন্ধকারে না এসে মজা নেই। ধুস। ফিরে এসে দেখলাম সবাই উঠে গেছে। নিচতলার বারান্দায় একটা খাট পাতা, সেখানে কাঁচের গ্লাসে 3 কাপ চা রাখা। মহিতোষ কুয়োর পাড়ে কুলকুচি করছে, আর তমজিৎ ঘোমটা দিয়ে শাল জড়িয়ে জুবুথুবু হয়ে খাটে বসে আছে। কোথায় গেছিলাম জিজ্ঞেস করতে কেন কে জানে আমি আর মন্দিরের কথাটা বললাম না। বললাম গ্রাম ঘুরতে গেছিলাম। কেউ কিছু বললেও না দেখলাম। এদিকে আমার মন পড়ে আছে সেই মন্দিরে, আর দেখলাম এরা দুজন পাশের গ্রামে ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার প্ল্যানিং করছে। দুপুর 2টো থেকে সন্ধে 6টা অবধি ফুটবল পেটানো কে দেখবে? আমার এমনিতেই খেলাধুলাতে অত ইন্টারেস্ট নেই, তবু হয়তো চলে যেতাম, কিন্তু আমার মাথায় আসলে অন্য একটা ফন্দি ঘুরছে। ওদের বললাম শরীর ভালো নেই, আমি বাড়িতে বিশ্রাম নিতে চাই। এরপর সারাদিন আর বলার মতো কিছু হয়নি। তমজিৎ আর মোহিত সকালের পরোটা আলুর চচ্চড়ি খেয়ে 12টা নাগাদ বেরিয়ে গেলে আমি ধীরে সুস্থে ফ্রেশ হলাম। ইমার্শন হিটারে চুবিয়ে 1 বালতি জল গরম করে কোনো মতে কুয়োর পাড়ে স্নান করলাম। তারপর লাঞ্চ সেরে সোজা দোতলায় উঠে শুয়ে পড়লাম। আসলে কাল রাত্রে ভালো ঘুম হয়নি, তাই ঘুমটাও খুব তাড়াতাড়ি চলে এলো। সেই স্কুল জীবনে মামার বাড়ির পাতকুয়োর পরে এই আবার পাতকুয়োর জল পেরে স্নান করলাম আমি। ছোটবেলায় দড়ির সাথে বাঁধা ফাঁকা বালতিটা প্রথমে ধাক্কা দিয়ে কুয়োর ভেতর ফেলে দিতাম। অনেক গভীর থেকে ঝপাং করে শব্দ আসতো। তারপর দড়ি ধরে আস্তে আস্তে বালতিটা তুলে আনা। কপি কলে ঘর ঘর করে দড়িটা পাক খেয়ে যাচ্ছে, আর বালতিটা পেট ভর্তি জল নিয়ে দুলতে দুলতে উপরের দিকে উঠে আসছে। আমার যে কতবার ওই কুয়োর ভিতরে নামতে ইচ্ছে হয়েছে তার হিসেব নেই। একবার হালকা চেষ্টা করে মামার কাছে প্রবল প্যাঁদানিও খেয়েছিলাম। এইসব 7-5 মাথায় ঘুরতে ঘুরতেই দুপুরে ঘুম নেমে এসেছিল। ভাঙল 5টা নাগাদ। নিচে কাকিমা সন্ধে দিচ্ছেন, তাকে হার্ডওয়্যারের দোকানে বসতে হবে আজ। আমি একটু ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। মাথায় প্ল্যান রেডি। কাকিমা বেরোনোর কিছুক্ষণের মধ্যেই আমায় বেরিয়ে যেতে হবে। মহিতোষরা ফিরবে 7:30 নাগাদ, আর কাকিমা 8টায়। হাতে রইল 1 ঘন্টারও বেশি। যথেষ্ট। বলছি আমি এবার দোকানে যাচ্ছি, কেমন? মেন গেটটা দিচ্ছি না, মোহিত সে কাছে চাবি নেই। আমার আজ আবার একটু কাজ আছে, সাবধানে থেকো। আমার সুবিধেই হলো। কাকিমা বেরোনোর ঠিক 5 মিনিট পরে আমি চুপি সারে বেরিয়ে পড়লাম অ্যাডভেঞ্চার করতে। আবার সেই খাল, আবার সেই রাস্তা। তবে শেয়ালটাকে দেখলাম না এখন। চারিদিক প্রায় অন্ধকার হয়ে গেছে, শুধু পশ্চিম আকাশে একটা হালকা আলোর আভা।
তাতে সব কিছুই বড্ড কালচে দেখাচ্ছে। আমি অন্ধকার হাতড়ে কিছুক্ষণের মধ্যে মন্দিরের সামনে চলে এলাম। অন্ধকার জঙ্গলের মধ্যে মন্দিরটা যেন দুর্গের মতো লাগছে। এখানে এখন ভূত থাকতেই পারে। আমি কিছুক্ষণ চারদিক দেখে একটা সিগারেট ধরানোর সাথে সাথেই পিছনের পুকুরে ঝপাং করে একটা শব্দ পেলাম। সেই শেয়ালটা? না না না, তার তো এত জোরে শব্দ হবে না। আর আওয়াজটা থেমেও নেই, এক নাগারে হয়েই চলেছে। আমি পা টিপে টিপে মন্দিরের গা ঘেঁষে পুকুরের দিকে এগোতে এগোতে বুঝলাম একটা বড় বোকামি করে ফেলেছি। টর্চ নিয়ে বেরোয়নি, আর এখন আলো নেই বললেই চলে। সর্বনাশ! শুকনো পাতায় পা দিয়ে ফেললাম। জলের আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। আমি যে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে, সেখান থেকে পুকুরের বাঁ পাড়টা দেখা যাচ্ছে। সেখানে জলের রিপল খেলছে এখনো। এটা শেয়াল হতে পারে না। এমন সময় জলের মধ্যে একটা তোলপাড় শুরু হলো। বুঝতে পারলাম কেউ একজন পুকুর থেকে উঠছে। আমি আর অপেক্ষা না করে এক দৌড়ে পুকুরের সামনে চলে এলাম। আর আবছা আলো অন্ধকারে দেখলাম একটা নগ্ন নারী মূর্তি। তার গায়ের রং কুচকুচে কালো, প্রায় কোমর অবধি লম্বা কালো চুল। আমার ঠিক উল্টো দিকের পাড়ে, কিন্তু সে দাঁড়িয়ে নেই। তার শরীরের ভঙ্গি অনেকটা অনেকটা মাকড়সার মতো। নারী মূর্তিটা আমার চোখের সামনে হামাগুড়ি দিয়ে উল্টো দিকে ঝোপে ঢুকে গেল। সেখান থেকে কিভাবে যে আমি বাড়ি ফিরেছিলাম আমার মনে নেই। তবে তবে দোতলায় ওঠার পরে ফাঁকা বাড়িতে আমার হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পারছিলাম। এটা আমি কি দেখলাম? কাল ভৈরবী? না 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 না, আমি না এই সময়ের ছেলে। আমি না ভূতে বিশ্বাস করি না। তাহলে কি করে? 7:30টার বেশ কিছুক্ষণ পরে ওরা তিনজনই একসাথে ফিরল। তমজিতের ব্যাগে আবার কালো বোতল। ওরা আমার চেহারা দেখে বুঝলো কিছু একটা হয়েছে। কি রে, কিছু হয়েছে নাকি? এইভাবে বসে আছিস? এই এই আমি না সন্ধ্যায় ওই মন্দিরটায় গেছিলাম, জানিস? কাল রাত্রে যেটার কথা তুই বলেছিলি। হ্যাঁ? আরে তুই কি পাগল নাকি? আরে ওখানে সাপ না থাকুক, পোকামাকড় তো থাকতে পারতো। একটা কিছু হলে কি হতো বলতো? হ্যাঁ, আমি কাল ভৈরবীকে দেখেছি। তাই নাকি রে? হ্যাঁ তাই? কি খেয়েছিলি ভাই? হ্যাঁ, তা কেমন দেখলে শুনি তোর কাল ভৈরবীকে? পেছন দিক থেকে দেখেছি, হামাগুড়ি দিয়ে না জঙ্গলের মধ্যে ঢুকে গেল। হাত সালা, হামাগুড়ি দিয়ে? হ্যাঁ, অন্ধকারে শিয়াল ফিয়াল দেখেছিস শিওর? হয় বাবা, ওরকম হয়। কলকাতার লোকজন গ্রামে এলে ওরকম একটু ভূত ফুত দেখে। হ্যাঁ, হামাগুড়ি দিয়ে? আমি কিছুতেই কাউকে বোঝাতে পারলাম না যে আমি ঠিক দেখেছি। কিছুক্ষণ পরে ডিনারের এক গাদা ভাত আর ডিমের ঝোল খেয়ে দুজনে আবার মদ নিয়ে বসলো। আমার কিছুতেই আর স্বাভাবিক লাগছিল না। আমি এত ভুল দেখব? খাট থেকে নেমে একটু দূরে সরে এসে একটা জানলার পাল্লা খুলে সিগারেট খাচ্ছিলাম। বাইরে চারদিক ঘোরঘুরটি অন্ধকার, নইলে দুটো আম গাছ দেখা যেত। অনেকক্ষণ তাকিয়ে থাকলে আস্তে আস্তে গাছের অবয়ব দুটো ভেসে ওঠে, ঘোর লেগে যায়।
তমজিৎ বুঝেছে যে আমি চিন্তায় আছি। সে নিজের গ্লাসটা হাতে নিয়েই টলতে টলতে আমার দিকে এগিয়ে এলো। তারপর আমার সিগারেটটা নিজের মুখে চালান দিয়ে বলল, ভাই বাইরে আমার কথা শোন, চ আজকে ঘুমিয়ে পড়ে চ। হ্যাঁ, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ে চ। আরে আরে অত ভাবিস না রে ভাই, কি দেখতে কি হাবি যাবি দেখেছিস তার ঠিক নেই। সর সিগারেটটা ফেলি, সর। আমার কথা শোন, পরশু কলকাতা ফিরি। হ্যাঁ ফিরে দেখবি এসব কিছু মাথাতেই নেই। আমি সত্যি আর বেশিক্ষণ দাঁড়ালাম না, জানলা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলাম। আজ একটু ফ্রেশ হয়ে ঘুমবো, মাথাটা ভার হয়ে আছে। রাত তখন 12:30 মতো বাজে। বারান্দা থেকে কুয়োর পার অব্দি যেতেই ঠান্ডায় গা কেঁপে গেল। চারিদিক যেন বড্ড নিস্তব্ধ আজ, শুধু এক নাগারে ঝিঁঝির ডাক শুনতে পাচ্ছি। আমি বাথরুমে ঢুকলাম। ছোট বাথরুম, একজন মানুষের দাঁড়ানোর মতো। এই ধরনের দরজাগুলোয় ছিটকিনি থাকে না, মামার বাড়িটাতেও ছিল না। দরজার প্রান্তে লাগা একটা মাথা উঁচু পিনের মতো জিনিস বাথরুমের দেওয়ালে গাঁথা রিংয়ের ভেতর ঢুকে যায়। আমার চোখের সামনে একটা ঘুলঘুলি, ফুটোগুলোর ওপারে চাপ চাপ অন্ধকার, আর আর দুটো চোখ না, নাকি নাকি আমি আবার ভুল দেখছি। বুঝতে পারলাম আমি আবার ভয় পাচ্ছি, প্রচন্ড ভয় পাচ্ছি। কুলকুল করে গা ঘামছে। ঘুলঘুলির দিকে আস্তে আস্তে একটা পায়ের শব্দ এগিয়ে আসছে। আমি কোনো মতে পাজামার ফিতে বেঁধে উল্টো দিকে ঘুরলাম। তারপর দরজা খুলতেই আঁতকে উঠলাম। একটা শেয়াল আবার আমার দিকে দাঁত খিচিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার সরার কোনো নাম নেই। আচ্ছা আচ্ছা, শেয়াল কালীর বাহন না? কালী আর কালভৈরবী কি এক? আমি হঠাৎ বাচ্চাদের মতো তারস্বরে চিৎকার করতে শুরু করলাম, এই মহিতোষ, মহিতোষ, তমজিৎ! গোটা ঘুমন্ত পাড়া কেঁপে উঠলো আমার আওয়াজে। তমজিৎ! কিছুক্ষণ পরেই দেখলাম দুজন দুত্তার করে সিঁড়ি দিয়ে নেমে আসছে। নিচের ঘরে কাকিমার বেডরুমের আলো জ্বলে গেছে। কাছাকাছি এসে মহিতোষ একটু হাঁপালো, তার নেশা হয়ে আছে। মহিতোষ মাটি থেকে একটা ঢিল কুড়োনোর সঙ্গে সঙ্গে শেয়ালটা লেজ গুটিয়ে কোথায় একটা পালিয়ে গেল। তমজিৎ দৌড়ে এসে আমায় ধরল, নইলে বোধহয় পড়েই যেতাম। আরে এটাকে দেখে ভয় পাস না রে। আরে রাত্রিবেলা শিয়াল ফিয়াল এদিকে চলেই আসে। এই তুই উপরে চল তো, আয় এদিকে আয়। আমি এবার ঝরঝর করে কেঁদে ফেললাম। এই মহিতোষ, মহিতোষ, তুই বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি আজ সত্যি সন্ধ্যায় কাল ভৈরবীকে দেখেছি। তুই বিশ্বাস কর, আমি সত্যি আজকেও কাল ভৈরবীকে দেখেছি। কাকে দেখেছো তুমি? আমি কাল ভৈরবীকে দেখেছি। কাকিমা বিশ্বাস করুন, আমি কাল ভৈরবীকে দেখেছি আজকে। কোথায় কোথায় দেখলে তাকে? ওই যে ওই 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 জঙ্গলের মন্দিরটার পিছনে, ওই মন্দিরটার পিছনে পুকুরটাতে। মা তুমি শুতে যাও না, শুতে যাও, রাত হয়ে গেছে, তুমি শুতে যাও। আমি আছি, আমি দেখছি, যাও তুমি শোন না, তুই ভয় পাস না, কাল আমিও তোর সাথে যাব। না, তুমি যাবে না। মা তুমি শুতে চলো তো। কথাটা মনে থাকে যেন। আর তোমার ওখানে যাওয়া উচিত হয়নি। গ্রামের এই সব বিষয়ে জড়িও না। এই তোরা দাঁড়া, আমি মাকে ঘরে দিয়ে আসছি। এসো, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। আমি যাচ্ছি, আমি দেখে নিচ্ছি। তুমি চলো, তুমি শুয়ে পড়বে, চলো। কাকিমা বেরিয়ে এসেছিলেন। মহিতোষ কাকিমাকে আবার ঘরে ফিরিয়ে দিয়ে এসে বলল, শোন,
কাল সন্ধ্যায় আমরা তিনজনেই ওখানে যাব। এই কাকিমা তো বারণ করলো রে। না, বুঝছিসই তো, গ্রামের ওই লোককথা, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। ছাড়, কাল দেখা যাবে। পরদিন সকাল থেকেই মহিতোষের জ্বর এলো। আগের দিন অত রোদে হয়তো ঘোড়া ওর সয়নি। আমি আর তমজিৎ সারাটা সকাল ঘরেই থাকলাম। ব্রেকফাস্ট করার সময় কাকিমা এসে আমায় সান্ত্বনা দিলেন। একটু বেলার দিকে শুনলাম পাশের বাড়ির এক মহিলা কাকিমাকে গতকাল রাত্রে কে চেঁচাচ্ছিল জিজ্ঞেস করছেন। হালকা লজ্জা লাগলো এবার। বুঝতে পারছিলাম আমি একটা ব্লান্ডার করে ফেলেছি, আর এটাও বুঝতে পারছি মোহিত সেতে খুশি হয়নি। আর এটাই তো স্বাভাবিক, সে তাও ভদ্রতার খাতিরে কিছু বলছে না। আরে সকাল থেকে বেশ ছিলাম, জানিস তো, এছাড়া হঠাৎ কি হলো মাথাটা। শোন না, আমি তো ঝড়ে পড়লাম, এই অবস্থায় বেরোলে মাও। এক কাজ কর, সন্ধ্যায় তোরাই বরঞ্চ ঘুরে আয়। আর টর্চটা নিয়ে যেতে ভুলিস না কিন্তু। আমার তখন অ্যাডভেঞ্চারের শখ উড়ে গেছে। সাথে তমজিৎ না গেলে হয়তো আবার যাওয়ার কথা আমি ভাবতামও না। সন্ধে 6টা নাগাদ কাকিমা আবার দোকানে গেলে আমি আর তমজিৎ টর্চ নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। আবার সেই একই রাস্তা। খালের সামনে এসে আবার দেখলাম একটা শেয়াল আমাদের দিকে তাকিয়ে আছে। তমজিতের সেদিকে দৃষ্টি আকর্ষণ করলে সে আমায় পাত্তাই দিল না। ধুস শালা, তোকে না শিয়ালই পেয়েছে। যবে থেকে এসেছিস তবে থেকে মাইরি শিয়াল 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 করে মাথাটা জাস্ট খারাপ করে দিলি এবার। উফ, এই দেখো দেখো, এটা তো একটা জঙ্গল নাকি? হ্যাঁ, তা এই জঙ্গলে যদি শিয়াল না থাকে তো শিয়াল থাকবে কোথায়? তোমার বাড়িতে? আমি আর কিছু বললাম না, চুপ করে গেলাম। তারপর পা টিপে টিপে আমরা দুজন খাল পার করলাম। যাওয়ার সময় দেখলাম আগের সন্ধ্যায় আমার ফেলে যাওয়া পায়ের ছাপ গর্ত হয়ে জেগে রয়েছে। মন্দিরের সামনেটা আজকেও একই রকমের থমথমে। তমজিৎ সিঁড়িতে বাবু হয়ে বসে বলল, এই না, এই আমি বসলাম। উফ বাবরে, কোথায় তোমার কাল ভৈরবী? আসছেন তো নাকি? কদ্দূর? এর উত্তর আমি কি দেব? দুজন প্রায় 5 মিনিট অপেক্ষা করার পরেও কিছুই শুনতে পেলাম না। তমজিৎ প্রথমেই পুকুরটা দেখতে চেয়েছিল, আমি বারণ করলাম। যদি আমাদের আসার কথা বুঝতে পেরে সে আজ আর দেখা না দেয়। উফ, আরে ভাই ভাই, মশা কামড়াচ্ছে তোরে। হ্যাঁ, সে তো কামড়াচ্ছেই। আর কতক্ষণ বলতো? ঠিক আছে, চল একটা করে বরঞ্চ সিগারেট ধরাই। এর মধ্যে কিছু হলে ভালো, নইলে ফিরে যাব। খুব কাছেই কোথাও ঝিঁঝি ডাকছে। টর্চটা তমজিতের পকেটে। দুজন মিলে দুটো সিগারেট জ্বালানোর সাথে সাথেই একটা জন্তুর করুণ আর্তনাদ ভেসে এলো। একটা শেয়াল, হ্যাঁ একটা শেয়ালের আওয়াজ, ঠিক যেন মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে সে। তমজিৎ দেখলাম একটু থেমে গেল। তারপর দেশলাই দিয়ে নিজেরটার সাথে সাথে আমার সিগারেটটাও ধরিয়ে দিল। কাল সকাল 7টায় ট্রেন আমাদের। পরশু থেকে আবার সেই একই জীবন। তমজিতের সাথেও আর কোনোদিন দেখা হবে কিনা আমি জানি না, তবে পলাশ গ্রামের কথা আমি কোনো দিনও ভুলব না। সিগারেট যখন মাঝখান অব্দি পুড়েছে,
পুকুরে আবার সেই চেনা শব্দটা শুরু হলো। তবে এবারে তমজি তো শুনেছে, আর তার দৃষ্টিতে ভয়। আমি আগেই বলে নিয়েছিলাম শুকনো পাতা দেখে পা ফেলতে। দুজনে সেই মতো পা টিপে টিপে পুকুরের একদম সামনে চলে এলাম। না, এবারে আর কোনো ভুল নয়। আজ একাদশী। টুকরো চাঁদের আলোয় চারদিক মোটামুটি স্পষ্ট। দুজনেই দেখলাম পুকুরের ঠিক মাঝে একটা নগ্ন নারী মূর্তি আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। তার আশেপাশের জলে সবুজ হলুদ পাতাগুলো দুলে দুলে সরে যাচ্ছে। তার কোমর অবধি লম্বা কালো চুল, তার কোলে একটা মরা শেয়াল, যার গলা থেকে অনবরত রক্ত চুইয়ে চুইয়ে পুকুরের জলে মিশছে। আমার তখন জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। নারী মূর্তিটা কিছু টের পেয়ে গেছে কি? তমজিৎ কোনো মতে কাঁপা কাঁপা হাতে টর্চ জেলে মূর্তির গায়ে ফেলল। সে পালানোর কোনো লক্ষণই দেখালো না, বরং ধীরে ধীরে কোল থেকে শেয়ালের মৃতদেহটা পুকুরের জলে ভাসিয়ে দিল। তারপর পিছন ফিরল। তার চোখ দুটো শটান আমাদের দিকে, স্তন দুটো ঘন কালো চুলের মধ্য থেকে উঁকি দিচ্ছে। তার ঠোঁটে একটা বাঁকা হাসি। এই হাসিটা আমরা দুজনেই চিনি। হ্যাঁ, এই হাসিটা আমাদের খুব চেনা। তবে এমন নিষ্ঠুরতা দেখছি এই প্রথম। শেয়ালের দেহটা ভাসতে ভাসতে আমাদের দিকে এগিয়ে আসছিল। ঠিক সেই সময় মহিতোষের মা এবার স্পষ্ট গলায় আমাদের বললেন, এখানে আসতে মানা করেছিলাম না তোমাদের? যাও, বাড়ি ফিরে যাও। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার পথের পাথেয়। তাই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার মনে সামান্য জায়গা করে নিতে পারলে আমরা আমাদের পরিশ্রম সার্থক বলে মনে করব। আর পরিশেষে এবং শুভদীপ ও রেইনি টেলস চ্যানেলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে একসাথে কাজ করার জন্য। বিভিন্ন ধরনের গল্প এবং কবিতা শুনতে এখনই চ্যানেলগুলি ভিজিট করুন। তার ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর পাশে রাখবেন এখন গল্প। শুভরাত্রি।